মোলের বা দ্রবণের গাঢ়ত্ব নিয়ে আলোচনা করছিলাম এবং ওইখানে আমরা বলেছিলাম যে দ্রবণের গাঢ়ত্ব মোট 8 রকম ভাবে প্রকাশ করা যায়। কি কি? সেটা হচ্ছে মোলারিটি, মোলালিটি, নরমালিটি, ফর্মালিটি, শতকরা পরিমাণ, মোল ভগ্নাংশ, ppm, গ্রাম পার লিটার। তো আগের ভিডিওটিতে মাত্র 3টা অংশ নিয়ে আমরা 3টা অংশ মনে হয় হয়েছিল। সেটা কি? মোলারিটি, মোলালিটি, নরমালিটি, আর এইটুকু পর্যন্তই ছিল, নরমালিটি পর্যন্ত। বাকি ফর্মালিটি, শতকরা পরিমাণ, মোল ভগ্নাংশ, ppm এবং গ্রাম পার লিটার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর সময় বেঁচে থাকলে তরলের দ্রাব্যতা, এই দুটো অংশ আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। আগের ভিডিওটিতে সবথেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়, মানে একটা দ্রবণের যে গাঢ়ত্ব প্রকাশ, সেটা সব থেকে বেশি আমরা মোলালিটি অংশ, মোলালিটি দ্বারাই প্রকাশিত করে ব্যবহৃত হয়। কেন হয় সেটা আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। সমস্ত কিছু আলোচনা করার পর তো গুরুত্বপূর্ণ গাঢ়ত্ব প্রকাশটা আগের ভিডিওটিতে ভালো করে হয়েছে। বাকি ফর্মালিটি, শতকরা পরিমাণ, মোল ভগ্নাংশ, ppm এবং গ্রাম পার লিটার, এই আকারে যে গাঢ়ত্বগুলো প্রকাশ করা হয় সেটা কি আমরা জাস্ট সংক্ষেপে জানবো, তারপরে চলে যাব আগেরটিতে এবং এর উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো আসে সেগুলো একটু একটু করে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি, ফর্মালিটিটা কি? ফর্মালিটি বলছে, ফর্মালিটির সংজ্ঞায় যে একটা দ্রবণের 1 লিটার দ্রাবকে 1 গ্রাম আণবিক সংকেত পরিমাণ পদার্থ যদি দ্রবীভূত থাকে, তখন ওই দ্রবণের গাঢ়ত্বকে আমরা 1 ফর্মালিটি বলতে পারি। কি বললাম? একটা দ্রবণের 1 লিটার দ্রাবকে যদি 1 গ্রাম আণবিক সংকেত পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, তখন ওই দ্রবণের গাঢ়ত্বকে আমরা 1 ফর্মালিটি বলতে পারি। তাহলে ফর্মালিটির সংজ্ঞা অনুসারে আমরা লিখছি, ফর্মালিটি সমান দ্রবণের গ্রাম আণবিক সংকেত বাই লিটার, গ্রাম আণবিক সংকেত ভর বাই দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন ইন লিটারে, মনে থাকবে, দ্রবণের আয়তন লিটারে। গ্রাম আণবিক সংকেত ভর বলতে কি বোঝায়? গ্রাম আণবিক সংকেত ভর মানে সেই ভরটা বলবো যেটাকে আমরা বলছি একটা নির্দিষ্ট পরিমাণ ভর, যাকে আণবিক সংকেত পরিমাণ ভর দ্বারা ভাগ করবো। আণবিক সংকেত পরিমাণ ভর মানে কি আণবিক ভর নয়, আণবিক ভর। তাহলে গ্রাম আণবিক সংকেত ভর মানে হচ্ছে W/m, আর এখানে দ্রবণের আয়তন আছে V, কিসে? লিটার। তাহলে W এর পরিমাণ, একটা দ্রবণে দ্রবীভূত দ্রাবের ভর যদি জানি, আর ওই দ্রাবের আণবিক ভর যদি আমাদের জানা হয়, দ্রবণে দ্রবীভূত পদার্থের আয়তনটা যদি যা দেওয়া থাকবে সেটা যদি লিটারে কনভার্ট করি, তাহলে W/mv এই পরিমাণ ভরই হবে 1 ফর্মালিটি ভর। উদাহরণ হিসাবে আমরা একটু বলি, যেমন ধর HNO3 6.3 গ্রাম 500 ml জলে দ্রবীভূত আছে, 500 ml জলে দ্রবীভূত আছে। তাহলে তার ফর্মালিটি কত? দ্রবণের ফর্মালিটি কত? দ্রবণের ফর্মালিটি কত? একটু খেয়াল কর। ফর্মালিটি মাপতে গেলে W লাগবে, যেটা দেওয়া আছে 6.3 গ্রাম। এটা কিসের পরিমাণ? পদার্থের ওজনের পরিমাণ W। HNO3 দেওয়া আছে,
তাহলে HNO3 এর আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 63 গ্রাম। তাহলে m এর মান আমরা পেয়ে গেলাম 63 গ্রাম। আয়তন লিটারে বলেছি, কিন্তু দেওয়া আছে 500 ml। 500 ml ভিটা 500 ml টাকে আমরা যদি লিটারে করতে যাই 1000 দিয়ে ভাগ করব, তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যা হবে তাই। কত? দুটো কাটলাম, 5 দুই 10, তাই না? তার মানে 1/2 মানে দ্যাট মিনস 0.5 লিটার। মানগুলো বসিয়ে দিই, যেটা মান পাবো সেটাই হচ্ছে তার ফর্মালিটি। তাহলে F সমান আমরা পেলাম W/m ইন্টু বাই ভি, ভি ইন লিটার। তাহলে মানগুলো আমরা বসাই। এটা পেয়েছি 6.3, এটা হচ্ছে 63, আর এদিকে হয়েছে 0.5। তাহলে খেয়াল কর, এইখানে দশমিক আছে, দশমিকটা যদি তুলে দিই এদিকে 10 আসবে, 63 কেটে গেল। এটাকে এটা দিয়ে গুণ করলে পেয়ে যাব 5, তার মানে 1/5 ফর্মালিটি। ক্লিয়ার হলো? তাহলে একটা দ্রবণের গাঢ়ত্বর ফর্মালিটি কি করে মাপা হয় আমরা তার সমীকরণ ব্যবহার করে মাপতে পারবো। চলে আসি শতকরা পরিমাণ। শতকরা পরিমাণ, এইগুলো সবগুলোর একটা বৈশিষ্ট্য আমি পরে বলবো। সেটা হচ্ছে এই যে এককগুলো লিখেছি, এই এককগুলো একে অপরের মধ্যে কি সম্পর্কিত, এটা একটা যেমন বিষয়। যেমন তোদের বলবে নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক কি, কি করে মাপা যাবে যদি মোলারিটি দেওয়া থাকে আর নর্মালিটি তোকে বার করতে বলে। এর আগের ভিডিওটিতে আমরা করেছি, সেটা ভালো করে দেখবি। আর একটা কোশ্চেন আছে এখান থেকে, যে এই যে এককগুলো লিখেছি, এই এককগুলোর মধ্যে কোন এককটা বা কোন প্যারামিটারটা উষ্ণতা নির্ভরশীল, অর্থাৎ উষ্ণতা বাড়লে প্যারামিটারটার মান পরিবর্তন হবে, বাড়লে বা কমলে উষ্ণতা, আর কোনটা নির্ভরশীল নয়, উষ্ণতা নির্ভরশীল নয়। এই কোশ্চেনটা আছে, আমরা সেই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু বার করার চেষ্টা করব। ফর্মালিটি বললাম, এরপরে আসি শতকরা পরিমাণ। পদার্থের শতকরা পরিমাণ বলতে কি বোঝায় তোরা সবাই জানিস। পার্সেন্টেজ যখন দেওয়া থাকে তখন আমরা বুঝে যাই খুব সহজে যে কোনো জিনিসের। যেমন 10% NaCl এর জলীয় দ্রবণ, NaCl এর জলীয় দ্রবণ এরকম থাকতে পারে, বা 10% ইমপিউরিটি, 10% অশুদ্ধি এরকম লেখা থাকতে পারে, তাই না? বা আমরা যখন সংকর ধাতু তৈরি করি, সংকর ধাতুর ক্ষেত্রে বিভিন্ন উপাদানগুলো একটা নির্দিষ্ট শতকরা পরিমাণ হিসাবে রাখি, 5% কি 4% কি 2% কি 0.05% কার্বন থাকে লোহার মধ্যে ইমপিউরিটি হিসাবে। তো এই যে জিনিসগুলো শতকরা পরিমাণ বলতে বোঝায় সাধারণত যে মিশ্রণের অর্থাৎ দ্রবণের 100 ml দ্রবণে দ্রবীভূত দ্রাবের পরিমাণ কত, দ্রবীভূত দ্রাবের পরিমাণটাকেই আমরা সাধারণত শতকরা পরিমাণ হিসাবে লিখি। এখন শতকরা পরিমাণটাকে সাধারণত 3 রকম ভাবে প্রকাশ করা হয়। একটা হচ্ছে W/V, অর্থাৎ দ্রবণের পরিমাণটাকে নিচে লেখা হয়, দ্রাবের পরিমাণটাকে উপরে লেখা হয়। তো দ্রবণের পরিমাণটা আয়তন হিসাবে প্রকাশ করতে পারি, দ্রাবের পরিমাণটা ওজন হিসাবে প্রকাশ করতে পারি, এইভাবে লিখতে পারি। 2, যেমন 10%, একটু উদাহরণ দিয়ে এটা যেমন বলেছি তো একটু লিখে দিই। 10% মিনস কি 10/100 না, তার মানে টোটাল 100 ml দ্রবণে দ্রবীভূত দ্রাবের পরিমাণ 10, এটাই শতকরা পরিমাণ বোঝায়। তো আমি যাচ্ছি ওই জায়গাগুলো। শতকরা পরিমাণকে সাধারণত 3 ভাগে প্রকাশ করা হয়, 3 ভাবে, W/V, W/W, আর 3 নম্বর হচ্ছে V/V। 3 রকম ভাবে। W/V মানে হলো ওজন, দ্রাবের ওজন, দ্রবণের আয়তন। যেমন 10% জলীয় দ্রবণ বলতে কি বুঝে, NaCl এর জলীয় দ্রবণ, লবণ আছে, এর মানে এই বোঝায় NaCl এর জলীয় দ্রবণ মানে NaCl আছে 10 গ্রাম, NaCl সলিড, সেটা তো আয়তনে মাপি না, এটা ওজন।
তাহলে NaCl 10 গ্রাম আছে কত কত ml জলে, 100 ml জলে। তাহলে 10% NaCl এর জলীয় দ্রবণ মানে আমরা বলছি 10 গ্রাম NaCl প্রেজেন্ট ইন 100 ml বা 100 সেমি কিউব H2O। তাহলে দেখ, এইটা একদিকে ওজন লিখছি আর এইটা লিখছি আয়তন, যেটা আমরা সাধারণত তার পার্সেন্টেজটা বা পরিমাণটাকে আমরা 10/100 আকারেও লিখতে পারি, W/V পাবো। ক্লিয়ার হলো? তাহলে এইটা হচ্ছে তার শতকরা পরিমাণ 100 ml এর মধ্যে। ঠিক যখন মিশ্রণটা দুটো সলিডের মিশ্রণ হবে, দুটো সলিড সংকর ধাতু তৈরি, বা বালিতে ধরে নে কোনো নুড়ি পাথর মিশ্রণ করা আছে, বা লোহার চূর্ণের সঙ্গে কোনো অশুদ্ধি মিশ্রণ করা আছে, দুটো পদার্থই যদি সলিড হয় তখন তাদের ইম্পিউরিটি বা তাদের পরিমাণটাকে আমরা শতকরা পরিমাণ আকারে প্রকাশ করলে দুটোকে ওজনের অনুপাতে ভাগ করব, পরিমাণে প্রকাশ করবো, যেমন W/W আকারে। মনে থাকবে? যেমন ধরে নে লোহার মধ্যে ইম্পিউরিটির পরিমাণ হচ্ছে 0.2% কার্বন আছে, কথার কথা কি 0.4% কার্বন আছে। এর মানে কি? এর মানে হলো যে লোহার 100 গ্রাম লোহার যে পদার্থটা আছে মিশ্রণ, সেই মিশ্রণে উপস্থিত আছে 0.4 গ্রাম কার্বন। তাহলে দেখ, দুটোই কিন্তু গ্রাম। এইটাই হচ্ছে W/W আকারে প্রকাশ করা। আবার V/V আকারেও প্রকাশ করতে পারি। যদি দুটোর মিশ্রণই যদি তরল হয়, তো তরলকে আমরা সাধারণত আয়তনের মাধ্যমে প্রকাশ করি। তো দুটো তরলের মিশ্রণটাকে V/V আকারে প্রকাশ করে পারি, সেটা হচ্ছে শতকরা পরিমাণ। তো আমরা শতকরা পরিমাণটাকে 3 রকম ভাবে প্রকাশ করতে পারি। খেয়াল রাখবো। মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশ এখানে আমরা বলি যে মিশ্রণে যে আমরা দ্রবণটা পেয়েছি, আমরা জানি দ্রাব এবং দ্রাবকের মিশ্রণেই তৈরি হয় দ্রবণ, সমসত্ব মিশ্রণে। এখন মোল ভগ্নাংশ বলতে কি বোঝায়? মোল ভগ্নাংশ বলছে যে যেমন দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশ কি। এখন আমরা যদি পদার্থের পরিমাণ অর্থাৎ দ্রাব এবং দ্রাবক দুটোকেই মোল আকারে যদি প্রকাশ করি, তাহলে দ্রাব এবং দ্রাবকের মোট মোলের পরিমাণটাই হচ্ছে দ্রবণের মোলের পরিমাণ। এখন দ্রবণে উপস্থিত টোটাল মোল সংখ্যার মধ্যে দ্রাবের মোল সংখ্যা যেটা উপস্থিত, তার যে অনুপাত, সেটাকে আমরা বলবো দ্রাবের মোল ভগ্নাংশ, যেটাকে সাধারণত আমরা X2 দ্বারা লিখি। আর দ্রাবকের মোল ভগ্নাংশ কোনটা? দ্রাবকের মোল ভগ্নাংশ হচ্ছে এই দ্রবণের মোট মোল সংখ্যায় উপস্থিত দ্রাবকের যে মোল সংখ্যা, সেটাকে আমরা বলছি এই দুটোর যে অনুপাত, সেটাই হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ। এখন দ্রাবকের মোল ভগ্নাংশকে আমরা সাধারণত X1 দ্বারা প্রকাশ করি। একটু খেয়াল করবি, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। দ্রাবের মোল সংখ্যা যদি N1 লিখি, আর দ্রাবকের মোল এটাকে N2 দ্বারা লেখা হয়, N2 লিখি, আর দ্রাবকের মোল সংখ্যা যদি N1 লিখি, তাহলে এদের যোগফলটাই কি দ্রবণের মোল সংখ্যা হবে না? তাহলে দ্রবণের মোল সংখ্যা হয়ে যাবে N1 প্লাস N2। এখন দ্রাবের মোল ভগ্নাংশ বলতে কি? দ্রবণের উপস্থিত মোট মোল সংখ্যার মধ্যে দ্রাবের মোল সংখ্যা যেটা, সেটাই হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ, অর্থাৎ N2/N1 প্লাস N2। দ্রাবের মোল ভগ্নাংশকে যদি X2 দ্বারা লিখি, তাহলে X2 সমান আমরা লিখব N2/N1 প্লাস N2, অর্থাৎ দ্রাবের মোল সংখ্যা বাই টোটাল দ্রবণের মোল সংখ্যার যে অনুপাত, সেই মোল সংখ্যার অনুপাতটাই হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। আবার এখানে খেয়াল কর, দ্রাবকের মোল ভগ্নাংশ কি হবে? X1 সমান আমরা লিখতে পারি তাহলে একই রকম ভাবে N1/N1 প্লাস N2, অর্থাৎ দ্রবণের মোট মোল সংখ্যা এবং দ্রাবকের মোল সংখ্যা এবং দ্রবণের মোল সংখ্যার যে অনুপাত, সেটাই হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ। ক্লিয়ার?
তাহলে এই জায়গা থেকে আরেকটা জিনিস আমি তোদের বলি, একটা দ্রবণের মোট মোল ভগ্নাংশের পরিমাণ কত, দ্রবণের মোট মোল ভগ্নাংশের পরিমাণ কত, মোল ভগ্নাংশ। তাহলে মোট মোল ভগ্নাংশ কি x1 প্লাস x2 না, x1 প্লাস x2 যদি লিখি তাহলে এই মান দুটো যোগ করলে আমরা কি পাবো, n1 বাই n1 প্লাস n2 প্লাস n2 বাই n1 প্লাস n2। এখন দুটো যোগ করলে দেখতে পাবি নিচেও n1 প্লাস n2, উপরেও n1 প্লাস n2, অর্থাৎ n1 প্লাস n2, এটার যোগ করলে ভগ্নাংশের যোগ বিয়োগ n1, এটা পেয়ে যাব n2। দেখতো দুটো সেম, কেটে দিলে কি পাবো 1। তার মানে একটা দ্রবণের মোট মোল ভগ্নাংশের পরিমাণ সর্বদা 1 হবে, এটা মনে রাখতে হবে। দ্রবণের মোট মোল ভগ্নাংশের পরিমাণ সর্বদা 1। এখন এইটা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য অনেক সময় কাজে দেবে। তো আমরা মোল ভগ্নাংশের ধারণা পেলাম। আচ্ছা, যে কোশ্চেনটা আমি করেছিলাম সেটা একটু আগে বলে নিই, তাহলে তোদের পরবর্তীতে যে টার্মগুলো আছে সেটাও এবং আগেরগুলো মনে রাখতে সুবিধা হবে। কি, এই যে 8 রকমের দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের ক্ষেত্রে একটা কোশ্চেন আছে তোদের, যে যেমন বলবে যে মোলারিটিটা উষ্ণতা নির্ভরশীল কি না, বা মোলারিটিটা উষ্ণতা নির্ভরশীল কি না, উষ্ণতা নির্ভরশীল কি না। তাহলে এই জায়গায় বলছি, কথাটা খেয়াল রাখবি, যে সমস্ত গাঢ়ত্ব প্রকাশের প্যারামিটারগুলো আছে সেগুলোর মধ্যে যেই এককগুলো, যেই গাঢ়ত্ব প্রকাশের এককগুলোতে আয়তন অংশটুকু জড়িত আছে, আয়তন নির্ভরশীল যারা, বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো যখন লিখছিলাম সেখানে দেখবি আয়তন টার্মটা যেখানে থাকবে, আয়তন যেহেতু উষ্ণতা নির্ভরশীল, ফলে ওই এককটাও উষ্ণতা নির্ভরশীল হবে। ক্লিয়ার? যেখানে আয়তন নির্ভরশীল নেই, জাস্ট ওজন নির্ভরশীল, পদার্থের ভর যেহেতু উষ্ণতা নিরপেক্ষ, ওই এককটাও আমরা উষ্ণতা নিরপেক্ষ পাবো। তাহলে এখন প্রশ্ন, যদি আগের ভিডিওটি দেখে থাকিস তাহলে এগুলোর মধ্যে তোদের প্রত্যেকটাকে বলতে পারবি কোনটা উষ্ণতা নির্ভরশীল এবং কোনটা উষ্ণতা নির্ভরশীল নয়। যেমন একটু খেয়াল কর, মোলারিটির সংজ্ঞাতে আমরা বলেছিলাম মোলারিটি সমান গ্রাম, কি বলা হয়, এক আণবিক সংকেত পরিমাণ পদার্থের ভর, বা গ্রাম আণবিক সংকেত পরিমাণ ভর বাই আয়তন। আয়তনটা ছিল লিটারে। তো দেখ, এইটাতে আয়তন টার্মটা ছিল, আয়তন টার্ম থাকলে সেটা উষ্ণতা নির্ভরশীল হবে, একটু আগে বললাম। তাহলে এই টার্মটা নিশ্চয়ই, মোলারিটিটা উষ্ণতা নির্ভরশীল। মোলারিটির ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা লিখেছিলাম, একটু খেয়াল কর, 10,000 গ্রাম, বা 1000 গ্রাম দ্রাবকে, এবং ওই জায়গাটাতে আমরা লিখেছিলাম ওজন হিসাবে। মোলারিটিটাকে এম দ্বারা লেখা হয়, এম সমান ছিল W2 বাই W1 ইন্টু 1000 বাই M2। দেখতো কোথাও V বলে কোনো টার্ম আছে? নিশ্চয়ই নেই, যার জন্য এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে মোলারিটি হচ্ছে উষ্ণতা নিরপেক্ষ। নর্মালিটির ক্ষেত্রে বল, নর্মালিটির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম N সমান গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ ভর, অর্থাৎ W বাই E, আর লিটার ছিল V ইন্টু V ইন লিটার, কিসে? লিটারে। ভলিউম আছে, V যেহেতু ইনভলভ, অতএব এটাও হচ্ছে উষ্ণতা নির্ভরশীল। ফর্মালিটির ক্ষেত্রে একটু আগের ভিডিওটির প্রথম অংশটুকুতেই দেখালাম ভিটা ছিল, অতএব এটা উষ্ণতা নির্ভরশীল। শতকরা পরিমাণটার দিকে একটু খেয়াল রাখবি, এখানে কিন্তু প্রকাশটা 3 রকম ভাবে করা হয়, W বাই V, W বাই W, V বাই V। আমি কি বলেছি, V যেখানে ইনভলভ সেইটা উষ্ণতা নির্ভরশীল হবে। তাহলে এইটা যদি শতকরা পরিমাণ W বাই V আকারে লেখা হয় তাহলে সেটা উষ্ণতা নির্ভরশীল। যদি W বাই W আকারে থাকে সেটা কি উষ্ণতা নির্ভরশীল হবে না। তাহলে আমরা শতকরা পরিমাণের যখন টার্মটা দেবে তখন আমরা দেখে নেব কোন আকারে আছে। যদি W বাই W আকারে থাকে তাহলে সেটা উষ্ণতা নির্ভরশীল হবে না। মনে থাকবে, এইভাবে আমরা শতকরা পরিমাণের ক্ষেত্রে কোনটা উষ্ণতা নির্ভরশীল, কোনটা উষ্ণতা নির্ভরশীল নয় আমরা জানবো। মোল ভগ্নাংশের ক্ষেত্রে দেখ, এইখানে পদার্থের পরিমাণটাকে মোল দ্বারা প্রকাশ করেছি। কি দ্বারা? মোল দ্বারা। N সমান কি জানিস? মোল। মোল সমান আমরা জানি N সমান হচ্ছে W বাই M। V বলে কোনো টার্ম আছে? নিশ্চয় নেই।
তা N2 যদি লিখি তাহলে W2/M2 লিখতাম, N1 যদি লিখি তাহলে W1/M1, অর্থাৎ যেই দ্রবণ এবং দ্রাবক দুটোর পরিমাণকে আমরা মোলের আকারে প্রকাশ করছি, যেখানে পদার্থের পরিমাণটার সঙ্গে আয়তনের কোনো সম্পর্ক নেই। যেহেতু এখানে আয়তন টার্ম ইনভলভ নেই, তাহলে আমরা এইটাকে মোল ভগ্নাংশটাকে উষ্ণতা নির্ভরশীল কি বলতে পারবো? নিশ্চয়ই পারবো না, উষ্ণতা নির্ভরশীল নয়। তাহলে এখানে আমরা পেলাম উষ্ণতা নির্ভরশীল নয়। পার্ট পার মিলিয়ন, মিলিয়ন মানে 10⁶। তো বলছে যেমন জলের ক্ষেত্রে ppm এ মাপা হয় অশুদ্ধির পরিমাণ, আর্সেনিক বা আর ইম্পিউরিটি গুলো। তো এইখানে জলের পরিমাণটা যদি আয়তনে প্রকাশ করা হয়, যে 10⁶ লিটার বা গ্যালন আকারে সাধারণত প্রকাশ করি, এত লিটার জলের মধ্যে উপস্থিত আর্সেনিকের পরিমাণ W যদি ধরে নিই ওজন, তাহলেও সেটা আমি W/V আকারে পাচ্ছি। যেহেতু V ইনভলভ ppm এ, সেটা হবে উষ্ণতা নির্ভরশীল। এইখানে দেখ, এখান থেকে আর বলতে হচ্ছে না গ্রাম পার লিটার, মানে কি 1 লিটার দ্রাবকে উপস্থিত পদার্থের পরিমাণ গ্রামে প্রকাশ করলে, এখানে আণবিক সংকেত টঙ্কেত কিছু না, জাস্ট গ্রাম। যেমন 5 গ্রাম 1 লিটার দ্রবণে দ্রবীভূত করলাম, তাহলে তার গ্রাম পার লিটারে এককটা আমি পাবো 5 গ্রাম পার লিটার। মনে থাকছে? তাহলে ওইখানেও আমি লিটার আয়তনটা পাচ্ছি, আয়তন পাচ্ছি, তার মানে কি উষ্ণতা নির্ভরশীল। তাহলে আমরা উষ্ণতা নির্ভরশীল নয় এরকম একক কি কি পেলাম? মোলালিটি, মোল ভগ্নাংশ আর শতকরা পরিমাণের এইটা মনে রাখবো, বাকিগুলো উষ্ণতা নির্ভরশীল হবে। এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা আমি তোদের একটু বলবো। তোদের না মনে হয় আগের দিন বলেছিলাম আমার মনে পড়ছে, যেমন মোলালিটি এবং মোলারিটি তোদের বলে দিল যে 1 মোলার দ্রবণ NaCl দ্রবণ আর 1 মোলাল জলীয় NaCl দ্রবণ কার গাঢ়ত্ব বেশি হবে। কোশ্চেনটা খেয়াল রাখ, যদি আমরা আগের ভিডিওটিতে আলোচনা না করে থাকি তাহলে আমাকে SMS করে বা হোয়াটসঅ্যাপে জানাবি, আমি এটা সলভ করব। কোশ্চেনটা কি বললাম? 1 মোলার NaCl জলীয় NaCl এর দ্রবণ এবং 1 মোলাল NaCl দ্রবণ কার গাঢ়ত্ব বেশি হবে, এই কোশ্চেনটা এসছে। 1 মোলার NaCl এর জলীয় দ্রবণ এবং 1 মোলাল NaCl এর জলীয় দ্রবণ কার গাঢ়ত্ব বেশি? কার গাঢ়ত্ব বেশি বলো, এরকম বলবে, আমরা দেখবো। ক্লিয়ার? তা এটা তোদের কোশ্চেন থাকলো, যদি পারিস তো সলভ করবি। আগের ভিডিওটিতে মনে হয় করা ছিল, যদি করা না থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবি। আমরা মোলার গাঢ়ত্বগুলো নিয়ে একটু আলোচনা করলাম। এবার চলে আসি দ্রাব্যতা নিয়ে। তরলে দ্রবীভূত হতে পারে, তরলে কঠিন দ্রবীভূত হতে পারে, তরলে গ্যাস দ্রবীভূত হতে পারে। তোদের সিলেবাসে তরলে গ্যাসের দ্রাব্যতাটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোদের বইয়ে আছে। তো অ্যাকচুয়ালি আমরা বলবো যে দ্রবীভূত হয় কেন, তরলে গ্যাস দ্রবীভূত হওয়ার পিছনের কারণ কি। ক্লিয়ার? সেইটা আগে বলে নি। দ্রাব্যতার ক্ষেত্রে দ্রাব্যতা তাহলে কি বললাম, দ্রাব্যতা কাকে বলে তোরা সবাই জানিস, এবং তরলে গ্যাস দ্রবীভূত হওয়ার পিছনের কারণ কি। দ্রাব্যতা আগে বলি, এবং দ্রাব্যতার পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে, আমরা এই দুটো বিষয় এখন আলোচনা করব। দ্রাব্যতা বলছে এই যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বা 1 লিটার দ্রাবকে আমরা বলতে পারি, একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণ দ্রবীভূত হতে পারে, দ্রাবের দ্রবীভূত হওয়ার পরিমাণটাই হচ্ছে ওই উষ্ণতায় ওই দ্রবণের দ্রাব্যতা। যেমন উদাহরণ হিসাবে যদি বলি যে 1 লিটার দ্রবণে 25 ডিগ্রি C উষ্ণতায় NaCl এর 39 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে। তার মানে কি? তার মানে হলো এই 1
এরকম কোশ্চেন বললো তোদের যে NaCl এর দ্রাব্যতা 39 বলতে কি বুঝো। তো NaCl এর দ্রাব্যতার ক্ষেত্রে বলা হচ্ছে 39 মানে এই 25 ডিগ্রি সি উষ্ণতায়, যদি বলা যায় 25 ডিগ্রি সি উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা 39, এর মানে কি? এর মানে বলছে এই যে 25 ডিগ্রি সি উষ্ণতায় 100 ml জলে সর্বোচ্চ 39 গ্রাম NaCl দ্রবীভূত হতে পারে। 25 ডিগ্রি সি উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা আমরা 39 তখন বলবো, মনে থাকবে? তাহলে এর দ্রাব্যতা কি আমরা বুঝলাম। এবার খেয়াল কর, দ্রাব্যতার ক্ষেত্রে যেমন পদার্থ তরলে তরল দ্রবীভূত হতে পারে, তরলে গ্যাস দ্রবীভূত হতে পারে, তরলে কঠিন দ্রবীভূত হতে পারে। তো আমাদের সিলেবাসে এখানে তরলে গ্যাসের দ্রাব্যতা নিয়ে একটু আলোচনা করতে বলা হয়েছে। আমরা তরলে গ্যাসের দ্রাব্যতাটা নিয়ে আলোচনা করব। তো এখানে দুটো জিনিস দুভাগে ভেঙে আলোচনা করব, যে তরলে গ্যাস দ্রবীভূত হওয়ার পিছনে কারণ কি, কেন তরলে গ্যাসগুলো দ্রবীভূত হয়, এটা একটা জানবো। আর একটা নির্দিষ্ট তরলে যে বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো দ্রবীভূত করছি, ওই গ্যাসীয় পদার্থের কি কি প্রভাবক সমূহ আছে যেগুলো গ্যাসের দ্রবীভূত হওয়াতে একটা বিশেষ ফ্যাক্টর হিসাবে কাজ করে। তাহলে আমরা আগে কারণটা দেখি, কেন তরলে গ্যাসগুলো দ্রবীভূত হয়। তরলে গ্যাস দ্রবীভূত হওয়ার পিছনের কারণ বলছি এই যে একটা নির্দিষ্ট পরিমাণ তরলের মধ্যে, তরলের উপরের অংশে যদি গ্যাসীয় কণাগুলোকে নিই এবং এইটা একটা বদ্ধ পাত্র, অর্থাৎ মুখটাকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে দেখা যায় যে গ্যাসীয় কণাগুলো যেগুলো আছে, সেই গ্যাসীয় কণাগুলো দেওয়ালের সঙ্গে সঙ্গে, এই দেওয়াল গ্যাসের বৈশিষ্ট্যই হলো এলোমেলো ভাবে সমস্ত দিকে ছুটে বেড়ানো। তো উপরে সাইডের সঙ্গে সঙ্গে এদিকে যেমন ধাক্কা দেয়, ঠিক গ্যাসের কণাগুলো তরলের পৃষ্ঠেও কিন্তু ধাক্কা দেয়। এই যে উপরের তলে যে গ্যাস তরল পদার্থগুলো আছে, সেই পৃষ্ঠে গ্যাসের কণাগুলো এসে ধাক্কা দেয়। এখন গ্যাসের কণাগুলো এরকম যদি ধাক্কা দেয়, তাহলে সংঘর্ষ একটা হয়। তোরা জানিস যে প্রত্যেক এই যে ভ্যান ডার ওয়াল ফোর্সের যে কনসেপ্টটা, যে কণাগুলো সর্বদা যখনই কাছাকাছি আসবে তখন তাদের মধ্যেকার একটা আকর্ষণ বল বেড়ে যাবে। আকর্ষণ বল যদি বাড়ে, তাহলে এই কণাগুলোর মধ্যে এই দ্রবীভূত হওয়ার পরিমাণটা বেড়ে যাবে। এই জন্যই দেখা গেছে যে যেহেতু গ্যাসীয় পদার্থগুলো আমরা তরলের উপর পৃষ্ঠে নেওয়ার জন্য কি হয়, গ্যাসের কণাগুলো তরলের পৃষ্ঠে এক নম্বর কথা ধাক্কা মারে, এবং ধাক্কা মারার দরুন এদের যে একটা আন্তরাণবিক আকর্ষণ বল আছে, সেই আন্তরাণবিক আকর্ষণ বলটা বাড়ে। আন্তরাণবিক আকর্ষণ বলের পরিমাণ যত বেশি হবে, তরলের দ্রাব্যতা, তরলে গ্যাসের দ্রাব্যতাটা তত বেশি হবে। তাহলে আমরা দ্রাব্যতার পিছনের কারণটা পাচ্ছি তরল এবং গ্যাসীয় কণাগুলির মধ্যেকার আন্তরাণবিক আকর্ষণ বলের পরিমাণ। আকর্ষণ বলের পরিমাণ যত বেশি, দ্রবীভূত হওয়ার পরিমাণ তত বেশি। আকর্ষণ বল যেমন একটা ফ্যাক্টর বললাম, গ্যাসীয় কণাগুলোর সংঘর্ষের পরিমাণ আরেকটা ফ্যাক্টর। অর্থাৎ গ্যাসের কণাগুলো যত বেশি পরিমাণে এই তরলের উপর সংঘর্ষ করবে বা ধাক্কা মারবে, আকর্ষণ বল তত বেশি পাবো। তো এই জায়গাটাতে তোদের বলছি, কখন পরিমাণটা বেশি পাবো তখনই তরলের উপরে যে গ্যাসের কণাগুলো আছে তার পরিমাণটা বেশি হবে। এবং এই পরিমাণটা আমরা মাপি সাধারণত গ্যাসের ক্ষেত্রে, পদার্থের পরিমাণটা মাপি চাপ দ্বারা। তো তরলের উপরে উপস্থিত গ্যাসীয় পদার্থের মোট পরিমাণটাকে পার্সিয়াল প্রেসার দ্বারা মাপা হয়, পার্সিয়াল প্রেসারটা মাপা হয়। তাহলে মনে রাখবো, একটা হচ্ছে প্রেসার বা পরিমাণটা আমরা বললাম, আর একটা হচ্ছে আকর্ষণ বল। মনে থাকবে আশা করি। এই দুটো ফ্যাক্টর তরলে গ্যাসের দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে নির্ভরশীল হয় বা ফ্যাক্টর হিসাবে কাজ করে। আমরা এবার তরলে গ্যাসের দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। তরলে গ্যাসের দ্রাব্যতা, এখানে বলছে তরলে গ্যাসের দ্রাব্যতার ক্ষেত্রে গ্যাসের কণার প্রকৃতির উপর নির্ভর করে। গ্যাসের প্রকৃতির উপর আমার ওই দিকে আছে, বেটা নিচে গেছে। হ্যাঁ, প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এই জায়গাটা একটা বুঝি, প্রকৃতিটা কি। প্রকৃতি গ্যাস তো গ্যাস, একটা অবস্থা হচ্ছে ওর গ্যাস। এর প্রকৃতি বলতে বোঝায় এরকম যে গ্যাসীয় কণা যেগুলো আমরা নিচ্ছি, কণাগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য পাবো,
আন্তরাণবিক আকর্ষণ বলের পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে কম হয়, কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়। যেমন O2, N2, হিলিয়াম, CO2, NH3, এই যে সমস্ত গ্যাসীয় পদার্থ আমরা দিচ্ছি, প্রত্যেকেই এরা গ্যাসীয়, কিন্তু এদের মধ্যেকার আন্তরাণবিক আকর্ষণ বল কি সবসময় সর্বদা সবার ক্ষেত্রে এক হয় না, এক হয় না। এটা তোদের বইয়ে ভেঙে ভেঙে লেখা আছে। আমি এটার একটা সহজ প্রসেস বলে দিই, যেটা ক্লাস 11-এ তোরা পড়েছিস গ্যাসীয় চ্যাপ্টারের ক্ষেত্রে, যে কোন কণাগুলোর আন্তরাণবিক আকর্ষণ বল বেশি হবে আর কোন কণাগুলোর আন্তরাণবিক আকর্ষণ বল কম হবে। তো এই গ্যাসীয় পদার্থগুলোর ক্ষেত্রে দেখবো বলা হয়েছে ওখানে যে যে গ্যাসীয় পদার্থের ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট এ এর মান বেশি, ভ্যান্ডারওয়াল ধ্রুবক এ এর মান বেশি, তার ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বল কি হবে? বেশি হবে। যেই কণাগুলোর ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট এ এর মান বেশি গ্যাসীয় কণাগুলোর ক্ষেত্রে, তার ক্ষেত্রে আকর্ষণ বলের পরিমাণ, আন্তরাণবিক আকর্ষণ বলের পরিমাণটা বেশি হবে। তাহলে আবার তোদের মাথায় প্রশ্ন আসবে, স্যার 11 তো ভুলে গেছি, এখন এ কার মান বেশি হবে? এই ক্ষেত্রে তোদের মনে করিয়ে দিই, এই যে কণাগুলো আছে, কণাগুলোর আন্তরাণবিক আকর্ষণ বলের ক্ষেত্রে এটাকে ভেঙে ভেঙে আমরা একটু ব্যাখ্যা করব। যদি কণাগুলো পোলার প্রকৃতির হয়, এগুলো কণা পোলার, এগুলো হচ্ছে নন পোলার। পোলার হয়, নিচে আছে বেটা যাও, পোলার হয়, তাহলে পোলার কণাগুলোর আন্তরাণবিক আকর্ষণ বল সর্বদা নন পোলারের তুলনায় বেশি। তো এর মান কার ক্ষেত্রে বললাম? পোলার মলিকুল এর ক্ষেত্রে বেশি হয় দেন নন পোলার। একটা পয়েন্ট পেলি। তাহলে যদি দেওয়া থাকে এরকম একটা নন পোলার একটা পোলার, তাহলে পোলারের ক্ষেত্রে এর মান বেশি, দ্রাব্যতার পরিমাণটা বেশি হবে। এখন পোলারের ক্ষেত্রে দুটো মলিকুলই যদি পোলার হয় তাহলে কি হবে? তখন মাথায় রাখবি যে মলিকুলটার পোলারিটিটা বেশি, দুটোই পোলার কিন্তু দুটোর মধ্যে কারো কম পোলার কারো বেশি পোলার, যার মধ্যে পোলারিটি বেশি তার ক্ষেত্রে এ এর মান বেশি আর সেই মলিকুলটা বেশি করে দ্রবীভূত হবে। যেমন আমি কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া লিখেছি। কার্বন ডাই অক্সাইড যদিও আমরা পোলার ধরছি, কিন্তু এটা কি পোলার? এইটা পোলার সেরকম নয়, কিন্তু তুলনামূলকভাবে অ্যামোনিয়াটা পোলার, কারণ এইটার ক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক বেশি। এটার ক্ষেত্রে আছে কিন্তু এই যে প্ল্যানার হওয়ার জন্য রেজাল্ট্যান্ট ভেক্টর মোমেন্ট বা রেজাল্ট্যান্ট পোলার মোমেন্টামটা একদম জিরো হয়ে যাচ্ছে স্ট্রেট লাইন হওয়ার জন্য, যদিও এই স্ট্রেট লাইন থাকে না, খানিকটা বেঁকিয়ে থাকে খানিকটা, যার জন্য আংশিক পোলার হয়। তো এই দুটো মলিকুলের ক্ষেত্রে অ্যামোনিয়া যেহেতু পোলারিটির মান বেশি, অ্যামোনিয়া জলে দ্রবীভূত হওয়ার পরিমাণ বেশি কার্বন ডাইঅক্সাইডের তুলনায়। ক্লিয়ার? তো কার্বন ডাইঅক্সাইড যে একেবারে দ্রবীভূত হয় না সেটা নয়, তোরা বহু জায়গায় দেখেছিস, যেমন পেপসি, থামস আপ, এই জায়গাগুলোতে আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে, একটু নাড়িয়ে দিলেই বুদবুদ আকারে উপর দিকে উঠতে থাকে। তো সেখানে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে কিন্তু পরিমাণটা কম। অ্যামোনিয়া যদি দ্রবীভূত থাকে সেটা বুদবুদ আকারে কিন্তু বেরোবে না, সহজে তাপ দিতে হবে। যাই হোক, পোলার নন পোলার ব্যাপারটা বুঝলাম। আর পোলারের মধ্যে যার পোলারিটি সেইটার ক্ষেত্রে বেশি। এখন যদি বলে আছে স্যার নন পোলারদের মধ্যে, এগুলো তো নন পোলার, তাহলে হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন এগুলোর মধ্যে কার দ্রবীভূত হওয়ার পরিমাণটা বেশি? এই ক্ষেত্রে ইন কেস অফ নন পোলার, নিচে অসুবিধা হবে আমি এখানে লিখছি, ইন কেস অফ নন পোলার মলিকুলের ক্ষেত্রে ইন কেস অফ নন পোলার মলিকুল, যদি মলিকুলগুলো নন পোলার হয়, O2, N2 এবং হিলিয়াম, তিনটা দিলাম। তো এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবি, নন পোলার মলিকুলের ক্ষেত্রে যার আণবিক ভর বেশি, আণবিক ভর যার বেশি m, যার বেশি আকর্ষণ বল বেশি, তো আন্তরাণবিক আকর্ষণ বল বেশি। ক্লিয়ার? আকর্ষণ বল বেশি, যেমন একটু খেয়াল কর কেন বেশি সেটা বলছি, ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা, সেটা বেশি হয়। O2 এর ক্ষেত্রে আণবিক ভর কত? 16-16-32, নাইট্রোজেন 14-14-28,
হিলিয়াম কত 4। তাহলে কার সব থেকে বেশি? নাই অক্সিজেন। যেহেতু অক্সিজেনের আণবিক ভর বেশি, এর ক্ষেত্রে বলছে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি। যেহেতু আকর্ষণ বল, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণ বল ইন্ডিকেট করছে বেশি হওয়ার জন্য তাদের দ্রবীভূত হওয়ার পরিমাণটা বেশি হয়। তাহলে গ্যাসের প্রকৃতির উপর কথাগুলো ক্লিয়ার করলাম। এবার চলে আসি তাপমাত্রা নির্ভরশীলতা। যদি তরলে গ্যাসের দ্রাব্যতা তাপমাত্রার উপর কিভাবে নির্ভরশীল হয়, টেম্পারেচার ডিপেন্ডেন্সি। আমরা জানি কোনো একটা পদার্থের তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে বিশেষ করে ওই পদার্থটা তাপ শোষণ করে নিয়ে তার গতিশক্তি বাড়ায়। গতিশক্তি বাড়ানো মানে কি? ক্যাওটিক মোশন, এলোমেলো ভাবটা একে অপর থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা বেশি হয়। তো টেম্পারেচার যদি আমরা বাড়াই, গতিশক্তি যেহেতু বাড়ে, মলিকুলগুলোর মধ্যেকার আকর্ষণ বলের তুলনায় গতিশক্তিটা মেন প্রেফারেন্স পেয়ে যায়, ফলে মলিকুলগুলো একে অপর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। তার মানে দ্রবীভূত হওয়াটা নির্ভর করছে একে অপরের কাছে আসার পরিমাণের উপর। যত বেশি কাছাকাছি আসবে আকর্ষণ বল তত বেশি হবে। টেম্পারেচার কাজ করছে তার উল্টো, টেম্পারেচার যত বাড়বে একে অপর থেকে দূরে সরিয়ে দিতে চাইবে। তার মানে কি বললাম? দূরে যত বেশি সরাবে তাহলে দ্রাব্যতার পরিমাণটা কি হবে? কম হবে। তাহলে আমরা দেখব টেম্পারেচার যত বেশি হবে, বেশি দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা তত কম হবে। কার ক্ষেত্রে এটা বললাম? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে। অন্য পদার্থ যদি তরল হতো, কঠিন হতো, যেমন তরলে চিনি, জলের মধ্যে চিনি দিচ্ছিস, তো এখানে কি দেখবি? চিনিটা দ্রবণটাকে যত গরম করবি চিনি তত বেশি দ্রবীভূত হবে। ওইটা আলাদা ফ্যাক্টর আছে, ওইটা আমরা পরে যাবো। যেহেতু আমরা গ্যাস আলোচনা করছি, গ্যাসের ক্ষেত্রে বলছি। ঠিক টেম্পারেচার। প্রেসারের ক্ষেত্রে প্রেসারের ক্ষেত্রে কি? চাপ। আমরা দেখতে পেলাম যে এরকম পাত্রে যখন পদার্থগুলো তরল নিয়েছি এরকম, তার উপরে গ্যাসের কণাগুলো পৃষ্ঠে ধাক্কা মারছে। আর ধাক্কা মারার পরিমাণটা কার উপর নির্ভর করছে? তরলের উপরে উপস্থিত গ্যাসীয় পদার্থের পরিমাণের উপর। পদার্থের পরিমাণটা কি দ্বারা মাপি? প্রেসার। তার মানে প্রেসার যত বেশি, তরলের উপরে উপস্থিত গ্যাসীয় পদার্থের আংশিক পরিমাণটা বেশি। পরিমাণ যত বেশি হবে সংঘর্ষ তত বেশি পাবো। এখান থেকে আমরা এক কথাই বলতে পারি যে দ্রাব্যতা প্রেসারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ তরলের উপরি পৃষ্ঠে পদার্থের আংশিক চাপের পরিমাণ যত বেশি হবে, দ্রাব্যতার পরিমাণটা তত বেশি হবে। মনে থাকবে? তো এই যে প্রেসার বা দ্রাব্যতা আংশিক চাপের পরিমাণটা কার উপর নির্ভর করে? বিজ্ঞানী হেনরির সূত্র অনুসারে পি প্রপোর্শনাল টু এক্স। কি বললাম? পি প্রপোর্শনাল টু এক্স। অর্থাৎ একটা তরলের উপর পৃষ্ঠে যে আংশিক চাপের পরিমাণ, যাকে আমরা পি দ্বারা লিখি, পিটা নির্ভর করছে ওই তরলের উপরই তলে উপস্থিত গ্যাসীয় কণার পরিমাণের উপর, যেটাকে মোল ভগ্নাংশ দ্বারা লিখছি। তাহলে তরলের উপরিতলে উপস্থিত পদার্থের আংশিক চাপের পরিমাণ তার উপরে উপস্থিত তরল গ্যাসীয় পদার্থটির মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ পরিমাণ যত বেশি হবে চাপ তত বেশি হবে, চাপ যত বেশি হবে দ্রাব্যতা তত বেশি হবে। এখন সমানুপাতিক চিহ্নটা আমরা যদি তুলে দিই তাহলে একটা ধ্রুবক পদ পাবো। বিজ্ঞানী হেনরির নাম অনুসারে এটাকে দেওয়া হয়েছে KH ইন্টু এক্স। KHটাকে আমরা বলি হেনরিজ ল কনস্ট্যান্ট বা হেনরি ধ্রুবক। এক্সটাকে আমরা বললাম মোল ভগ্নাংশ, আর এইটাকে বললাম পার্সিয়াল প্রেসার। মনে থাকবে? এইখান থেকে আমরা বুঝতে পারছি পার্সিয়াল প্রেসার যত বাড়বে দ্রাব্যতার পরিমাণ তত বাড়বে। এই ক্ষেত্রে KH, এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে। যেমন তোদের বলবে যে KH এর ইউনিট কি হবে। KH এর ইউনিট যদি আমরা বার করি, এখানে পাবো P বাই এক্স। এক্সটাকে কি বললাম? মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশের কোনো ইউনিট হয় x সমান যেমন n1 বাই n1 প্লাস n2। তাহলে দেখ এটা মোল পার লিটার হয়, তাহলে এগুলো মোল পার লিটার, কেটে যাবে ইউনিটগুলো, যার জন্য মোল ভগ্নাংশের কোনো ইউনিট নাই। প্রেসারের ইউনিট হয়, তোরা জানিস প্রেসারের ইউনিট কি? প্রেসারের ইউনিট অ্যাটমসফিয়ার হতে পারে বা টর হতে পারে, যার জন্য অ্যাটমসফিয়ার। KH এর ইউনিটটা আমরা লিখবো ATM অর টর। মনে থাকবে? এটা হচ্ছে KH এর ইউনিট। এখন KH এর মানের উপর পদার্থের দ্রাব্যতা
কিভাবে নির্ভরশীল এইটা আমরা দেখব। কেএইচ এর মানের উপর বলছে একটা খেয়াল রাখবি, কেএইচ যত বাড়বে দ্রাব্যতার পরিমাণ তত বেশি হয়। কিন্তু এই সূত্রটা কেবল তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়, তাদের ক্ষেত্রে হেনরিজ ল বা হেনরিজ ইকুয়েশনটা প্রযোজ্য। যাদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ, লিমিটেশনটা আমরা এবার একটু বলছি, যাদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ দ্রবীভূত হয়, খুব দ্রুত দ্রবীভূত হয়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে, তাদের ক্ষেত্রে কিন্তু হেনরিজ লটা প্রযোজ্য নয়। যেমন ধর অ্যামোনিয়া জলের দ্রাব্যতা খুব অনেক বেশি, তো অ্যামোনিয়া যখনই জলে দিবি সেটা কিন্তু হেনরিজ ল মেনে চলবে না। কিন্তু নন পোলার সলভেন্টগুলো, নন পোলার দ্রাবকগুলো যেহেতু দ্রাব্যতা কম, তাদের ক্ষেত্রে হেনরিজ লটা প্রযোজ্য। আবার দেখা যাচ্ছে এই যে হেনরিজ ইকুয়েশনটা আর কার ক্ষেত্রে মানে না, বলছে যদি দ্রাবটা অর্থাৎ গ্যাসীয় পদার্থ যেটা দ্রবীভূত করছি সেটা যদি ওই তরলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ফেলে তার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না, কারণ দ্রবীভূতটা তখন এই সূত্র মেনে চললে হবে না। তারপরে বলছে যদি গ্যাসীয় কণাগুলো হয়তো বিয়োজিত হয়ে যাচ্ছে বা সংযোজিত হচ্ছে, তখন কিন্তু হেনরিজ লটা প্রযোজ্য হবে না। এই হচ্ছে কথা। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওটিতে আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব।